নমস্কার, জজবাত 24 বাংলা। আর আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় গুটি গুটি পায়ে আমরা 1 মিলিয়ন ক্রস করে গেছি এবং সেই জন্য আজকে সত্যি আমরা ভীষণভাবে আপ্লুত। আপনাদের ভালোবাসা না পেলে এটা সম্ভবই হতো না। এত কম টাইমের মধ্যে আমরা মানুষের কাছে, মানুষের হৃদয়ে পৌঁছে গেছি, মানুষের কণ্ঠ হতে পেরেছি। এটার জন্য আমাদের ভীষণ ভালো লাগছে। আজকে যে মানুষটির সঙ্গে আড্ডায় আছি, সে মানুষটি কিন্তু খুবই মানে কি বলবো, মনের মানুষ এবং মাটির মানুষ। এবং তার সঙ্গে যখনই আমি ব্যক্তিগতভাবে ইন্টারভিউ করি না, আমি ব্যক্তিগত কথাটা কেন বললাম, কেননা মানুষটি ওই সবার মতন ওই দেখনদারি ব্যাপারটা পছন্দ করেন না। উনি যা বলেন মন থেকে বলেন, এবং মন থেকে বলেন বলে অকপট সত্যি হয়ে যায় কথাগুলো, এবং সেটা কারোর পক্ষে মনে হয় যেন উনি একটু বেশিই বলছেন, কিন্তু একদম কথার কথা নয়, সত্যিকারের বাস্তবিক যেটা রূপ সেটাই উনি তুলে ধরেন। আজকে আমরা কথা বলে নেব অভিনেত্রী এবং পরিচালক মানসী সিনহার সঙ্গে। কেমন আছো দিদি? ভালো আছি, কারণ ভালো থাকাটা সবচেয়ে সহজ। খারাপ আছি বললে লিস্টটা অনেক লম্বা হয়ে যাবে, জানিস। যে ভালো আছি বলাটা বেটার। হ্যাঁ, ভালো লাগছে, কেননা মানসীদি ওয়েট লস করেছে মারাত্মকভাবে। হয়েছে, এই তো ওই জন্য তো আমাকে শুধু এই যে আইস টি খাওয়াচ্ছে, কিছু খেতে দিচ্ছে না। মানসীদি, 2026 এসে গেছে এবং 2026-এ তোমার কাজ, তোমার যে কাজগুলো তোমার আগামীতে আসতে চলেছে, সেই ব্যাপারে যদি একটু আলোকপাত করো, তারপরে তো বাদ বাকি নিয়ে আমরা কথা বলবোই। হ্যাঁ, 2026-এ আমার একটা ছবি অলরেডি হয়ে রয়েছে। ওটা সেন্সরে যায়নি এখনো। সেটা বেগনি রঙের আলো বলে একটি ছবি। ওটা পথ চলতি গল্প বলে একটি নতুন প্রোডাকশন হাউস, ওদের প্রথম ছবি। তো এখন ওরা কেন ওটাকে সেন্সরে দিচ্ছেন না এই মুহূর্তে আমি বলতে পারছি না। তবে আমি যতদূর জানি ওনাদের রিলিজ টার্গেট হচ্ছে ওই জুন, জুলাই, অগস্ট এরকম সময়। তো সেই জন্যই হয়তো তাড়াহুড়ো করছেন না। ওটাতে অভিনয় করেছেন সোহিনী সরকার, চন্দন সেন, অর্পিতা ঘোষ এবং অনেক নতুন ছেলে মেয়ে। খুব ভালো, একটি বাচ্চা মেয়ে আশিয়া খুব ভালো কাজ করেছে। খুবই হচ্ছে ব্যাপারটা। আর সিরিয়াল তো এই মুহূর্তে করছি না। নিজের ছবি বলতে একটা তো রিলিজ করলো ভানুপ্রিয়া, আর ঋতুপর্ণার হাউস থেকে একটা কাজ করলাম, শুটিং চলছে এখন। এছাড়া অগ্নিদেব অনেকদিন পরে ছবি করছেন, অগ্নিদেবের ছবিতে একটা কাজ করছি। এই সব টুকটাক চলছে। আরেকটি নতুন ছবির কাজ হয়ে রয়েছে, কিন্তু তিনি অ্যানাউন্স না করা অবধি তো আমি করতে পারি না। এই সব চলছে টুকটাক করে। তোমার তৃতীয় ছবি, যেটা নিয়ে এক্ষুনি তুমি কথা বললে, যেটা এখানে সেটা রিলিজ করবে, এখনো সেন্সরের দরজায় রয়েছে, তো সেটা চরিত্র, সেটার কাহিনী যদি একটু তুমি আলোকপাত করো। ওটা কাহিনী বলতে ওটা না একটা মা মেয়ের গল্প। একটি মা, অল্প বয়সী ছোট্ট মা, তার একটা ছোট্ট মেয়ে। এই দুই মেয়ের গল্প, দুটি মানুষের গল্প, মা মেয়ে। আমার নিজের জীবনে আমার মায়ের প্রভাব অনেক বেশি, সেই জন্য হয়তো বারে বারে এই রিলেশনগুলো আমার নানা কাজের মধ্যে ঘুরে ফিরে আসে, নানা অ্যাঙ্গেলে। প্রথম ছবি থেকেই, মানে তোমার পরিচালিত প্রথম ছবি থেকেই ওই রিলেশনশিপটাকে তুমি খুব প্রাধান্য দিয়েছো। আমার মনে হয় জীবনে একমাত্র যে সম্পর্কগুলো, ওগুলোই থেকে যায়, সম্পর্কের যে কেমিস্ট্রিগুলো। আর তুমি কি রেখে যাবে? বাকি নিয়েই যাবে, কিছুই নিয়ে যাবে না। আর যেটা তুমি তোমার জিনিস ভাবছো তুমি রেখে যাবে, সেটা আসলে তো তোমার না, অন্য কারো ছিল, তুমি পেয়েছো, অন্য কেউ পাবে। কিন্তু তুমি একমাত্র যেটা রেখে যেতে পারো সেটা হচ্ছে ওই সম্পর্কগুলো, এর বেশি কিচ্ছু না। মানুষীদি, এখন সাম্প্রতিককালে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইন্ডাস্ট্রিতে মানে ব্যান্ড কালচার খুব জেগে উঠেছে, এবং আমরা যেখানে কাজের পরিবেশটাকে আমরা ফিরিয়ে আনার চেষ্টা করছি, মুম্বাদা থেকে শুরু করে দেব, সবাই মিলে, তোমরা সংগঠনের সবাই মিলে চেষ্টা সেই অবস্থায় কোনো শিল্পী কাজ তাকে দেওয়া হচ্ছে না, বা শিল্পী 2জন বা 3জন এরকম, তো সেক্ষেত্রে তোমার প্রতিক্রিয়া?
না, আমি এটাকে একেবারেই সমর্থন করি না। ব্যান, একজন শিল্পী মানে তো তিনি মুক্ত মানুষ, স্বাধীন মানুষ। তাকে ব্যান করবে কে? ব্যান করে রাখবেই বা কে? তাকে বন্দি করা অত সহজ নয়। তুমি শিল্পীকে কোন অ্যাঙ্গেলে ধরো, আমি একজন অভিনেত্রী, তুমি আমাকে অভিনয় করতে দিলে না, খুব ভালো কথা। আমি স্কুল খুলে ফেলবো, আমি বাচ্চাদের স্কুল খুলবো, আমি অভিনয় শেখানোর স্কুল খুলবো, সেটাও করতে দেবে না। আমি ক্লাউড কিচেন খুলে রাঁধবো, রান্নাটা খুব বড় একটা শিল্প। শিল্পী মানুষদের, যাদের জীবনে অনেকগুলো দরজা খোলা আছে, তাদেরকে বন্ধ করে রাখা যায় না। আর তুমি যদি কোনো একটা বিশেষ অ্যাঙ্গেলে বলো, ধরো অভিনয়ের দিকে আমি বলছি, আমি বিশ্বাসই করি না যে এতে আমাদের ইন্ডাস্ট্রি সার্থকতা বাড়বে, সার্থকতা বা এতে আমাদের ইন্ডাস্ট্রি সমৃদ্ধ হবে, হবে না। ইন্ডাস্ট্রি আরো বেশি অন্ধকূপে পরিণত হবে। আমার নিজের মনে হয় সমস্যা তো তৈরি হবেই, সমস্যা ছাড়া চলবে কি করে, কিন্তু সমস্যাটাকে চটজলদি সমাধান করে ফেলে কাজের মধ্যেই সবার থাকা উচিত। কাজের বাইরে নিজে বেরিয়ে যাব বা কাউকে বার করে দেবো বা কাউকে বেরিয়ে যেতে বাধ্য করব, এই তিনটের কোনোটাই কিন্তু কোনো কিছুর জন্যই খুব একটা লাভজনক এবং খুব একটা সম্মানজনক হয় না। মানুষেরই ছবি তৈরি হচ্ছে, আমরা দেখতেও পাচ্ছি, ছবি রিলিজও হচ্ছে, কিন্তু গত 1-2 বছরে প্রচুর ছবি হয়েছে, আমি এটা স্বীকার করছি। প্রচুর ছবি আসছে, মানুষ দেখতে যাচ্ছে, এবং সেটার অবধিকালটা ওই আমাদের রিচার্জের থেকেও কিন্তু কম সময় হলে থাকছে। খুব ধুমধাম করে প্রিমিয়ার হচ্ছে, তারপরে আবার সাকসেস পার্টি হচ্ছে, কিন্তু মাঝখানে মানুষ সেই ছবির সঙ্গে কানেক্ট করতে পারছে না। দু একটি ছবি, তোমার ছবির কথা যদি বলি, ওই সময় এত মানুষের উদ্দীপনা আমি দেখেছিলাম, সেই উদ্দীপনাটা কোনো কাংশে মনে হচ্ছে যেন মানুষেরই লাস্ট 2 বছরে অনেকটা কমে গেছে। না, একটা ব্যাপার কি বিপ্লব জানিস, সেটা হচ্ছে যেমন এই মাঝখানে শুনেছিলাম যে কথা হচ্ছিল যে শো পাওয়ার ক্ষেত্রে সবসময় বাংলা ছবি প্রাইম টাইমে প্রায়োরিটি পাবে, কিন্তু এই যে ধর এই যে হিন্দি ছবিগুলো যখন রিলিজ করে তখন আমরা দেখি কই সেটা সর্বক্ষেত্রে তো নিয়মটা মানা হচ্ছে না। সব সময় বা বাংলা ছবি প্রাইম টাইমে শো পেলেও এক সপ্তাহ পর তাকে সেই বলা হচ্ছে যে শো দেখ। হিন্দি ছবি যেভাবে শুরুতেই দর্শক টানতে পারবে, ধর আজকে হিন্দি কোনো ভালো স্টারের ছবি এলো, আমি আলাদা করে কারোর নাম বলছি না, তিনি তার নামের টানে দর্শক আসবে, তারপর ভালো লাগলো কি মন্দ লাগলো, ছবি চললো কি চললো না, সেটা অন্য গল্প। আমাদের বাংলার ক্ষেত্রে কিন্তু দর্শককে টানে বহুলাংশে কন্টেন্ট এবং অ্যাক্টিং। সেটার জন্য তো আমাদেরকে দর্শকদের সময় দিতে হবে, সুযোগ দিতে হবে। আমার ছবি চলেছিল ওয়ার্ড অফ মাউথে, মানে মানুষ দেখে আরেকজনকে বলেছেন, তিনি দৌড়ে এসেছেন। মানে বিজ্ঞাপন সে অর্থে ছিল না, মানুষের দিদির ছবি দুটো ক্ষেত্রে জাস্ট ছিলই না। আমরা ওরম ভয়ঙ্কর রোদ্দুরে বিভিন্ন গোটা কলকাতা শহর জুড়ে ঘামতে ঘামতে এই তোর মতো একটা এরকম মাইক নিয়ে আমরা দর্শকদের মাঝখানে ঘুরে বেরিয়েছিলাম, একটা এরকম গোটানো স্ট্যান্ডে নিয়ে, সেটা না ফেলে দেখাচ্ছিলাম। আমি নিজে, আমি এবং শুভঙ্কর আমরা ঘুরেছি, যে আমাদের এছাড়া কোনো বিজ্ঞাপন দেওয়ার পয়সা ছিল না, আজও নেই। আমাদের শুভঙ্করের ধাগার পরের ছবি প্রি প্রোডাকশন শুরু হচ্ছে টুকটুক করে, কিন্তু আজও নেই আমাদের পয়সা। আমাদের পয়সা এসছিল মাঝখানে, কিন্তু যেই ওই অ্যানাউন্সমেন্টটা হলো যে 2 কোটির ছোট বাজেট হলে প্রাইম টাইমে শো পাবেন, একজন ফিনান্সার মোটামুটি ঠিক হয়ে গেছিল, তিনি চলে গেলেন, বললেন পুজোয় যদি ছবি রিলিজ না হয় আমি টাকা দেবো না। এবার আমাদের তো 2 কোটি বাজেট নয়, তো আমরা তো টাকা তাহলে তো প্রাইম টাইম পাবো না। অর্থাৎ বাংলা সিনেমাকে এইভাবে মানে একটা পরিকল্পনা মাফিক কিছু প্রোডাকশন হাউসের কাছেই থাকবে, এটা মানে কতটা এটা বিতর্ক হতেই পারে, সেই বিতর্কের সমাধানও হতে পারে। হ্যাঁ, বিতর্ক হতে পারে, সমাধান কি হবে সেটা জানি না, কারণ এটা তো আমাদের হাতে নয়, এটা তো সিনিয়রদের হাতে। এই যে মিটিং যখন হয় তখন তো আমাদের মতোই, যেমন আমাদের ধাগা প্রোডাকশন, কই তাকে তো ডেকে জিজ্ঞেস করা হয়নি যে তুমি কি চাও। এখন এটা টেকেন ফর গ্রান্টেড কি সিনিয়ররা যে সিদ্ধান্ত নেবেন সেটাই মেনে নিতে হবে। তো ওই মানতে গিয়েই আমার ফিনান্সারটি পালিয়ে গেছেন, তো ওইটা মেনেই এবার আবার করতে হবে। তো এবার ইনফ্যাক্ট আমি খুব দায়িত্ব নিয়ে একটা কথা বলছি বিপ্লব, সেটা আমার আর শুভঙ্করের ভাবনার জায়গায় আছে, ভবিষ্যৎ তো কি হবে কেউ জানে না, এখনো অবধি যেটা আছে, আমাদের হাতে যদি এই মুহূর্তে 20 কোটি টাকাও আসে,
বা 200 কোটি টাকা আছে, আমরা না 2 কোটির ছবি বানাবো না, কিছুতেই বানাবো না। আমরা ওই 1 কোটি, 1 কোটি 10, 1 কোটি 20 এই ছবিই বানাবো, 70-80 লাখেরও বানাতে পারি। কিন্তু ফেডারেশন থেকে ওই যে একটা দিয়ে দিয়েছে দাড়ি রেখা, প্রাইম টাইমে দেবে না। আমরা প্রাইম টাইমে রিলিজ করবো না। আমরা ওই রকম আগের বার যেমন আমাদের গল্প, যেটা আমাদের প্রথম ছবি ছিল, সেটা যখন রিলিজ করলো তখন লু অ্যালার্ট চলছে, তখন পরীক্ষা চলছে, তখন ভোটের রেজাল্ট বেরোবে। সেই সময় যদি একটা ছবি ওই রকম ব্যবসা দিতে পারে, তার মানে কি? তার মানে কোনোটাই ম্যাটার করে না কন্টেন্ট এবং অ্যাক্টিং ছাড়া। মানে প্রাইম টাইমটা এখানে মূলত করেনি, তখন করেনি, ম্যাটার করেনি। তো আমি বলছি না প্রাইম টাইম ম্যাটার করে না, কিন্তু আমাদের মতো মানুষদের, ওই আমি পুজোয় রিলিজ করতে গিয়ে দেখেছি আমার সেকেন্ড ছবিটা, আমি শো পাইনি, আমাকে শো দেওয়া হয়নি, বলাই হয়েছিল কিভাবে দেব, কিন্তু একটা বড় ছবি 3-4টে করে শো দিচ্ছে, তা সেই জায়গায় যদি আমি একটা শো পেতাম হয়তো আমিও দর্শক দিতে পারতাম। স্টারে আমার এখন যেটা বিনোদিনী থিয়েটার, সেখানে আমার একটা ছুটির দিন সকালে শো ছিল, প্রায় হাউসফুল ছিল, কিন্তু তারপরের দিন সকালগুলো খালি, কারণ সেটা উইকডে ছিল। কে উইকডেতে 11টার সময় ছবি দেখতে আসবে? তো আমি 11টার শো ছাড়া শো পাইনি। এখন এগুলো পরে আমরা বুঝেছি যেটা মেনে নিতে হবে এবং এটাকেই স্ট্র্যাটেজি করতে হবে আমাদের। আমরা যখন ছোট ছবি, ছোট বাজেটের ছবিই বানাবো ঠিক করে ফেলেছি, আমরা বড় বাজেটের ছবি বানাবো না, কারণ আমরা অনেকগুলো ছবি বানাতে চাই, সেগুলো প্রপারলি বিক্রি করে আবার আমাদের এক্সট্রা টাকা নেই, আমরা ছবি বিক্রির টাকায় ছবি বানাই। তো সেই জন্য ওইভাবেই এগোতে হবে। এবং হ্যাঁ দিদি, মানে সত্যি কথা বলতে আমি এই আড্ডাটা অনেক দীর্ঘসূত্রী হয়ে যাচ্ছে, তবুও যে মানুষটিকে পেয়েছি সেই ইন্ডাস্ট্রির কে অনেক দিন ধরে দেখছে এবং অনেক দিন ধরে ইন্ডাস্ট্রির ভেতরটাও দেখেছে, সেই জন্য আমার বারবার জানতে ইচ্ছে করে ওই একটা কথা, ওরা থাকে ওধারে, সেই ওরা আর এধারে এলো না, ওরা ওধারেই রয়ে গেল। না না না, সেটা আমি বলছি না। আমি নিজে ব্যক্তিগতভাবে সবার সঙ্গে মিলেমিশে থাকতে খুব পছন্দ করি। আমার সিনিয়রদের আমি সম্মান করি, যারা আমার বয়সে সিনিয়র না হলেও কাজে সিনিয়র, আমি তাদের সিনিয়রিটির মূল্য দিই। এবং আমার সমবয়সী যারা, তারা আমার বন্ধু মানুষ, ছোটদের থেকেও আমি অনেক কিছু শিখি। আমি এরা ওরার বিভেদ পছন্দ করি না, একমাত্র রাজনীতি ছাড়া। তো সেটা উচ্চ আজকের আড্ডায়। আর আমি সব সময় মনে করি যে একটা যদি তোমায় কোনো ব্যারিয়ার দিয়ে দেওয়া হয়, তাহলে তোমাকে দুটো জিনিস করতে হবে, হয় তোমায় ব্যারিয়ার টপকাতে হবে, আর নয়তো তোমায় ব্যারিয়ারের ভেতরে থেকেই দেখতে হবে তুমি ব্যারিয়ারটাকে কতটা ভাঙার চেষ্টা করতে পারো। আমি মনে করি আমাদের মতো ছোট ছোট হাউস, ছোট ছোট প্রোডাকশনের মানুষরা, তারা যদি ছোট ছোট কাজগুলো করে 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 ক্রমশ ইন্ডাস্ট্রিকে একটার পর একটা হিট ছবি দিতে পারেন সবটা ভবিষ্যৎ যদি পারেন, একটা সময় হয়তো কারোর মনে হবে যে আচ্ছা এদের প্রাইম টাইম দিয়ে দেখি, এদের লো বাজেট হলো। আর হ্যাঁ, আমি শুনেছি যে মিটিংয়ে আর একটা জিনিসও ঠিক হয়েছে, যে নতুন প্রডিউসার যারা, তারা একটা অ্যাডভান্টেজ অবশ্যই পাবেন, ভেরি থ্যাঙ্কস ফর দ্যাট। কিন্তু আমরা তো নতুন প্রডিউসার নই, কাজে আমরা যে অ্যাডভান্টেজটা পাবো এটা আশা করছি না। ঠিক আছে, আমি আমার এখন 57 বছর বয়স, আমি আমার 6 বছর বয়স থেকে স্ট্রাগল করছি, সো আই নো হাউ টু ফেস দ্য অডস। সো জজবাত 24 বাংলাতে চোখে চোখ রেখে যে মানুষটি এই মুহূর্তে কথা বলছে, তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় অভিনেত্রী পরিচালক মানসী সিনহা। মানসীদি, এখন যেটা আমরা সাম্প্রতিককালে দেখতে পাচ্ছি, মানে এইটা একটা রোগ কিনা আমি জানি না, মানসিক রোগ বা কি রোগ, এটা জলাতঙ্ক বা কি আতঙ্ক আমি জানি না, সেটা হচ্ছে এই কন্টেন্ট ক্রিয়েটার বনাম ইনফ্লুয়েন্সার, মানে কেমন যেন একটা ঘাটা ঘাটা ব্যাপার। সবাই এখন কন্টেন্ট ক্রিয়েটার, সবাই বেডরুমে ঢুকে যাচ্ছে, সবাই এদিক ওদিকে চলে যাচ্ছে, কেউ হয়তো কিছু একটা খেয়ে বলছে আমি ওটা খাইনি, বা এই যে ব্যাপারগুলো, এগুলো নিয়ে তুমি কি বলবে? না না, কন্টেন্ট ক্রিয়েটাররা সবসময় ভীষণ ওয়েলকাম করার মতো কাজ করে যাচ্ছেন, কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করার নাম করে যারা কেলেঙ্কারি করে ফেলছেন, তারা সবসময় মানে অপমানিত হওয়ার জায়গাটা নিজেরাই তৈরি করে ফেলছেন, সেখানে কিছু করার নেই, তাদের অপমানিত হতেই হবে। যারা সেই কাজটা করছেন না, তারা সত্যি ভালো কাজ করছেন, মানুষ দেখছে, মানুষ সুনাম করছে। এবং আজকাল তো শুনছি যার যত
ভিউয়ার বেশি, যা তারা ভালো ভালো অভিনয়তেও চান্স পাচ্ছেন। তুমিও কি এরকম কিছু করবে? না, আমার তো অডিশন নিয়ে হয়, সেখানে কে কন্টেন্ট ক্রিয়েটর কে কি আমি তো দেখি না, আমি শুধু দেখি তিনি অভিনয়টা করতে পারবেন কিনা। এই ক্ষেত্রে একটা কথা বলি, মানে যেটা না বললেই নয়, দীর্ঘ লাইন, হাজারের পর হাজার মানুষ সঠিকভাবে এবং সঠিক পদ্ধতিতে অডিশনের মাধ্যমে মানসী সিনহার ছবিতে কিন্তু কাজ করার সুযোগ পেয়েছে, এবং মানসীদি একদম সঠিকভাবে সেগুলো ক্যালকুলেশন করে সমস্ত কিছু বাছাই করে সঠিক অভিনেতাকেই কিন্তু সুযোগ দিয়েছে। এটা কিন্তু ইন্ডাস্ট্রিতে বিরল। হ্যাঁ, আমার বেগনি রঙের আলোটাও ছোট্ট ছিল, কিন্তু ওনারা আমার কথা রেখেছেন। আমি তিনটে ক্যারেক্টার আমি ওই অডিশনের টিম থেকেই নিতে পেরেছি। আর যদি ওটা ধাগার হাউসের নয়, অডিশনটা ধাগার হাউসের মাধ্যমে হয়েছিল, আমি ধাগার পারমিশন নিয়ে নিয়েছি। আর ঢাকার যে পরের ছবি, অনেকেই আমাকে বলছেন যে অডিশন নিয়েছেন, কই চান্স পেলাম। আমি তাদের বলছি, ভাই ছবি হয়নি, কোথায় চান্স দেব? তো এই পরের যে ছবিটা হতে চলেছে, এটাও খুব অনেকগুলো কাস্টিং নিয়ে, কারণ আমার বেশি কাস্টিং না হলে আমি তো চান্স দিতে পারবো না। তো হবে হবে হবে, এবং যাদের যাদের আমরা ভেবেছি তারা সবাই সুযোগও পাবেন। দাঁড়িয়ে থাকার চরিত্র নয় আমার, কোনো ছবিতে এরকম দাঁড়িয়ে থাকার চরিত্র থাকে না, একটা সিনে থাকলেও সেটা খুব প্রয়োজনীয় চরিত্র হয়। চেষ্টা করি সেই সম্মানটা দেওয়ার অভিনেতা অভিনেত্রীদের। তো এই মানে চাকরিটা আমি পেয়ে গেছি, বেলা শুনছো কিনা আমি জানি না, কিন্তু চাকরিটা আপনাদের জন্য আছে, কিন্তু আপনারা একটু ধৈর্য ধরুন, অবশ্যই পাবেন। চাকরির কথায় যদি আসি, তবে একটা কথা, মানে এখন খুব বিতর্ক তো, মানে আমাদের বাংলায় বোধহয় বিতর্কই হচ্ছে সবচেয়ে বড় একটা ফুড সেটা মানুষ খায় দিনে রাতে, নতুন একটা বিতর্ক শুরু হয়ে যায়, সেটা নিয়ে মানুষ খুব এনজয় করে, বা বিতর্কের মধ্যে কিছু অবশ্যই কিছু কারণ তো থাকেই। আমরা রিসেন্টলি দেখলাম যে চলচ্চিত্র জগতের মানুষরা এবারে চাকরির জগতের পরীক্ষা ব্যবস্থার মধ্যেও পৌঁছে যাচ্ছে, এবং তারা সেখানে একটি পদের অধিকারীও হচ্ছে। তো এই যে মানে অবশ্যই মানে তারা শিক্ষিত সমাজের অঙ্গ, তারা অবশ্যই আসতে পারে, কিন্তু এটা একটা সরকারি পদক্ষেপ এবং সরকারি জায়গা। এখানে একজন চলচ্চিত্র জগতের মানুষ, সে তার কার্যের পদ্ধতিটা নিয়ে আমি সত্যি আমরাও খুব জানতে ইচ্ছে করে। হ্যাঁ, মানে আমি তো একদম এটা কিচ্ছু জানি না। এই সরকারি চাকরি পেতে গেলে কি করতে হয়, বা মেম্বার হতে গেলেও কি করতে হয়, কোনটা আমার ধারণা নেই। এই ঘটনাটা ঘটার পর আমার যেটা মনে হয়েছে সেটা হলো যে সেই মানুষটি কতটা শিক্ষিত এবং সেই মানুষটি কতটা এইসব ক্ষেত্রে গুণী আমি জানতাম না। তো সেটা আমার অক্ষমতা। আর তিনি অক্ষম না সক্ষম, সেটা তো তাকে প্রমাণ করতে হবে, তার জন্য দিন পড়ে রয়েছে। আর তিনি অক্ষম হলে সেটাও এক্সপোজড হয়ে যাবে, তিনি সক্ষম হলে সেটাও এক্সপোজড হয়ে যাবে। তো সেই দায়িত্বটা ওনার নিজের। একদম, এবং আশার আলো সবাই দেখে, আমরাও দেখছি, এবং আগামীতে এরকমই আশার আলো আমাদেরকে আরও ত্বরান্বিত করবে, আমাদের ভাবনা চিন্তাকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য সত্যি আমরা চেষ্টা চালাবো। এবং মানসীদি যেরমভাবে আমাদেরকে নতুন পথের সন্ধান দিলেন, সেই পথগুলো যদি আমরা সংরক্ষিত করতে পারি নিজেদের জন্য, নিজেদের ভালোর জন্য, তাহলে কিন্তু আগামীতে আমাদের সব কিছু ক্ষেত্রে বাংলা কিন্তু এগিয়ে যাবে। তোমাকে শেষ প্রশ্ন আমার, বসন্ত তো এসে গেছে এবং রঙের মেলাও এবারে আর কিছু দিনের মধ্যেই রঙে বাংলা নতুন একটা রূপ নেবে। এই বসন্তকালটা তোমার কাছে কতটা ইম্পর্টেন্ট? যখন বিকেলবেলা বসন্তের হাওয়াটা বয় তখন খুব ইম্পর্ট্যান্ট। যখন আমার বাড়িতে অনেক গাছপালা আছে, সেই গাছপালায় কোকিল বসে ডাকে, সেটা ইম্পর্ট্যান্ট। আর খারাপ দিকটা হচ্ছে এই সময় পরীক্ষা থাকে, আমাদের সময় থাকতো না।